গল্প এক অবেলায় তুমি এলে। পর্ব ৬। লেখিকা কলমে তাসনিম তালুকদার ব্রু। রাত নেমে এসেছে অনেক আগেই। নিজের রুমের বেডে আরাম করে বসে আছে তিতলি। জানালার পর্দা দুলিয়ে হালকা বাতাস ভিতরে প্রবেশ করছে। রুমের এক কোণে জ্বলতে থাকা নরম আলো পুরো পরিবেশটাকেই আরো বসন্ত করে তুলছে। আজ সারাদিন প্রতিটা মুহূর্তই বারবার ভেসে উঠেছে তার চোখের সামনে। ঝিলপাড়ার শান্ত বিকালে নৌকায় কাটানো নিরিবিলি সময়, আহিয়ানের নিঃশব্দ যত্ন আর সেই ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো দিন শেষে অদ্ভুত এক সুখানুভূতি হয়ে তার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজ মনটা অসম্ভব ভালো, কারণ জীবনে প্রথমবার আহিয়ানের সঙ্গে এতটা সময় একান্তেই কাটিয়েছে সে। কঠোর গভীর মানুষটার ভিতরে লুকিয়ে থাকা যত্নশীল মানুষটা কেউ যেন আজ নতুন করে আবিষ্কার করেছে। মুখেই অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। হাতে থাকা মোবাইল ফোনটা অন্যমনস্কভাবে স্ক্রল করতে হঠাৎ একটি পরিচিতি প্রোফাইল তার সামনে এসে থামল। আহিয়ান খান আর্য কৌতূহলী হয়ে প্রোফাইলের ছবিটিতে আলতো করে চাপ দিল তিতলি। ছবিটা বড় হতেই কয়েক সেকেন্ডের জন্য সে নির্ভীক হয়ে রইল। হালকা আকাশি রঙের একটি শার্ট, সাদা প্যান্ট, কবজিতে কালো রঙের ঘড়ি, চোখে গাঢ় কালো সানগ্লাস আর নিজের কালো বাইকের উপর অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসে আছে আহিয়ান। মুখে কোনো হাসি নেই, তবুও তার ব্যক্তিত্বের দৃষ্টিতে আরো সংযত উপস্থিতি ছবিটাকে আলাদা এক আকর্ষণীয় আবহাওয়া দিয়েছে। তিতলি এক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে যেন নিজের সঙ্গে কথা বলছে বিড়বিড় করে বলল, আপনি সত্যি ভীষণ হ্যান্ডসাম। তবে মেজাজটা একদম খিটখিটে, ভীষণ গভীর আর খারুশ টাইপের। কথাটাই বলেই সে নিজেই মুচকি হেসে ফেলল। আবার ছবিটার দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তবে নো প্রবলেম, ও বি চলে গা। লজ্জায় নিজের গাল দুটো রাঙা হয়ে উঠল। পরক্ষণেই মোবাইলটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বালিশের উপর মাথা রাখল সে। ঠোঁটের কোণে তখনও লেগে আছে একরাশ মিষ্টি হাসি। মনে মনে শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে, কঠোর মানুষগুলো হয়তো ভালোবাসাটা মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু যত্ন নিতে তারা কখনো কার্পণ্য করে না। সকাল 10টা, কলেজের টিফিন বিরতি। প্রতিদিনের মতো আজও কলেজ প্রাঙ্গণের সেই বিশাল বটগাছের নিচে বসে আছে তিতলি আর সাথী। চারপাশে শিক্ষার্থীর কোলাহল, হাসি ঠাট্টা আর আড্ডায় মুখর পুরো ক্যাম্পাস। অথচ সেই ভিড়ের মাঝে দুজনের মধ্যে অদ্ভুত এক নীরবতা। বরং নীরব রয়েছে শুধু তিতলি। সকালে প্রথম ক্লাস থেকেই সে সাথীর সঙ্গে একটা কথাও বলেনি। অন্যদিকে সাথী প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থায় পৌঁছে গেছে। সকালের পর থেকে কতবার যে ক্ষমা চেয়েছে তার কোনো হিসাব নেই। কখনো কান ধরে, কখনো নাটকীয় মুখভঙ্গি করে, আবার কখনো কাকুতি মিনতি করে তিতলির রাগ ভাঙানোর চেষ্টা করেছে। কিন্তু তিতলি
সে যেন নিজের অভিমানকে আঁকড়ে ধরে বসে আছে, মুখটা গভীর করে দূরের দিকে তাকিয়ে আছে, যেন পাশে কেউ বসে নেই। অবশেষে সাথী দীর্ঘশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল, আচ্ছা যান, আর কখনো তোকে একা ফেলে কোথাও যাব না। কথা দিলাম, এবার তো আমাকে ক্ষমা করে দে প্লিজ। তিতলির মুখের কঠোরতা সামান্য নরম হলো। অভিমান পুরোপুরি না গড়লেও বন্ধুর অসহায় চেহারা দেখে মনটা আরো শক্ত রাখতে পারল না। তবুও ভাব বজায় রেখে গভীর সুরে বলল, আচ্ছা মাফ করে দিলাম। যদি তোকে আমি ভালো করেই চিনি, তুই সুযোগ পেলে আবারও আমাকে বিপদে ফেলে পালাবি। সাথী প্রতিবাদ করার জন্য মুখ খুলতে একটা ছায়া এসে পড়ল তাদের সামনে। দুজনের মুখ তুলে তাকালো। অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে, মুখে অস্বস্তিকর আত্মবিশ্বাসের হাসি। তিতলি ভুরু কুঁচকে শান্ত কিন্তু দৃষ্টি কণ্ঠে বলল, যে কোনো সমস্যা? ছেলেটি এক মুহূর্তে ইতস্ত করে হেসে বলল, আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? কথাটা শুনেই সাথীর বুক ধুক করে উঠল। সে একবার তিতলির দিকে আর একবার ছেলেটার দিকে তাকালো। মনে মনে শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, হায় আল্লাহ, আজ তো ছেলেটার কপালে দুঃখ আছে। তিতলির মাথা এমনিতেই গরম, তার উপর এই সময় এসে প্রপোজ। পরের মুহূর্তে তিতলি ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো হাসি নেই, বরং চোখে ফুটে উঠেছে তীব্র বিরক্তির ছাপ। সে চারপাশে একবার দৃষ্টি ভুলাতেই বটগাছের পাশে পড়ে থাকা একটি বাঁশের লাঠি চোখে পড়ল। এক মুহূর্তেও দেরি করল না, দ্রুত এগিয়ে গিয়ে লাঠিটা হাতে তুলে নিল। তারপর সেটি হাতে নিয়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। রাগে জ্বলতে থাকা চোখে তার দিকে তাকিয়ে বলল, তোমার সাহস তো কম না, আমাকে এসে প্রেমের প্রস্তাব দাও। ছেলেটির মুখে হাসি মুহূর্তেই মিলে গেল। আর সাথী? সে দুহাত নিজের কপালে চাপড়ে মনে মনে বলতে লাগলো, এবার যা হওয়ার তা হইবে। ছেলেটি ইতস্ত ভঙ্গিতে আবারও বলল, আসলে তোমাকে আমার সত্যি খুব ভালো লাগে। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিতলি কঠোর সুরে ধমক দিয়ে উঠল, চুপ। তার বজ্রকণ্ঠে ছেলেটি মুহূর্তেই থেমে গেল। চারপাশে বসে থাকা কয়েকজন শিক্ষার্থীও কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। তিতলি হাতে থাকা লাঠিটা মাটিতে ঠুকতে ঠুকতে বলল, এসো আমার সঙ্গে। ছেলেটি হতভম্ব হয়ে নাক টেনে আমতা আমতা করে বলল, কোথায়? তিতলি ভ্রু কুঁচকে আবার বলল, যা বলছি তাই করো। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে ছেলেটি আর প্রতিবাদ করার সাহস পেল না। ধীর পায়ে কলেজ মাঠের মাঝখানে এগিয়ে গেল। তিতলিও তার পিছু পিছু হাঁটল। পিছন থেকে সাথী অসহায় কণ্ঠে বলে উঠল, দোস্ত প্লিজ, বেশি কিছু করে বসিস না। কিন্তু তখন তিতলিকে থামানোর সাধ্য কারো ছিল না। মাঠের মাঝখানে গিয়ে তিতলি ছেলেটার সামনে দাঁড়ালো। চারপাশে ইতিমধ্যেই ছোটখাটো ভিড় জমে গেছে। সবাই আগ্রহ নিয়ে দেখছে এবার কি হয়। তিতলি কয়েক মুহূর্তেই ছেলেটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কানে ধরে উঠবাস করো আর বলতে থাকবে, আমি আর কোনো মেয়েকে বিরক্ত করব না। কাউকে
অস্বস্তিতে ফেলে প্রেমের প্রস্তাব দিব না। আগে সম্মান করতে শিখব। ছেলেটির মুখে মুহূর্তেই লজ্জার লাল হয়ে উঠল। সে বুঝতে পারছিল মুহূর্তেই আবেগে যা করেছে তার ফল এখন পুরোই কলেজের সামনে ভোগ করতে হচ্ছে। আর কোনো উপায় নাই। না দেখে সে কানে ধরে উঠবাস শুরু করলো। কাপা কণ্ঠে বলতে লাগলো, আমি আর কোনো মেয়েকে বিরক্ত করব না, কাউকে অস্বস্তিতে ফেলে প্রেমের প্রস্তাব দেব না। আগে সম্মান করতে শিখব। চারপাশে উপস্থিত শিক্ষার্থীরা বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। কেউ চাপা হাসছে, কেউ আবার নিঃশব্দে পুরো দৃশ্যটা দেখছে। ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের ভিড়ের পিছনে থেকে ভেসে এলো এক গভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর, এখানে কি হচ্ছে? কণ্ঠটা শুনেই আশপাশের পরিবেশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা স্বতঃস্ফূর্তভাবে সরে দাঁড়াতে শুরু করলো। আর তিতলি সে কণ্ঠটা চিনতে এক মুহূর্তে সময় লাগলো না। আহিয়ান খান আর্য গভীর কণ্ঠস্বরটি ভেসে আসতেই চারপাশে জমে থাকা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দুপাশে সরে দাঁড়ালো। ভিড় ঠেলে ধীর পায়ে সামনে এগিয়ে এলো আহিয়ান। প্রথমেই একবার ছেলেটার দিকে তাকালো, তারপর দৃষ্টি স্থির হলো তিতলির মুখে। তার চোখে কোনো আবেগের প্রকাশ নেই, শুধু কঠোরতা। কয়েক মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সে সংক্ষিপ্ত সুরে বলল, তুমি যাও। কথাটি ছেলেটির উদ্দেশ্যে বলা। মুক্তির সুযোগ পেয়ে ছেলেটি আর এক মুহূর্তে দাঁড়ালো না, প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল। চারপাশে তখনও অসংখ্য শিক্ষার্থী নীরবে দাঁড়িয়ে আছে। আহিয়ান ধীরে ধীরে তিতলির সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠে শিক্ষকের কঠোরতা স্পষ্ট। কলেজে কি করতে আসো তুমি? পড়াশোনা করতে নাকি প্রতিদিন নতুন নতুন নাটক তৈরি করতে? তিতলি নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহিয়ান থামল না। একদিন পুরো ক্লাসের সামনে শিক্ষককে প্রেমের প্রস্তাব দাও, আর আজ কলেজের মাঠে আরেকজন ছাত্রকে শাস্তি দিচ্ছ। তুমি কি বুঝতে পারছো তোমার এই আচরণ কলেজের পরিবেশের উপর কি প্রভাব ফেলেছে? প্রতিটা শব্দ যেন তিতলির বুকের ভিতরে গিয়ে আঘাত করছিল। তার গলা শুকিয়ে এলো। সে আস্তে করে বলল, আমি আসলে কেন? কিন্তু বাক্যটি শেষ করার সুযোগ পেল না। আহিয়ান দাঁতে দাঁতে চেপে এমন নিচু সুরে বলল, যাতে আশেপাশে কেউ শুনতে না পায়, তোমার মতো এত ঝামেলা প্রিয় একটা মেয়ের সঙ্গে আমার মা কেন সম্পর্ক ঠিক করলেন সত্যি বুঝি না। অবাধ্য মেয়ে একটা। আমি যতই তোমাকে মানিয়ে নিতে চাই ততটাই তুমি আমার অবাধ্য হও। কথাগুলো ছিল ব্যক্তিগত, শুধু তিতলির জন্য। কিন্তু পর মুহূর্তে সে স্বাভাবিক গলায় সবার উদ্দেশ্যে শোনানোর মতো করে বলল, এখন আর এখানে দাঁড়িয়ে থাকবো না, সবাই নিজ নিজ ক্লাসে যাও। তিতলি, তুমিও ক্লাসে যাও। ভবিষ্যতে আর কোনো বিশৃঙ্খলা তোমাকে দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দৃষ্টিকণ্ঠে আশপাশের শিক্ষার্থীরাও চমকে উঠল। কেউ আর দাঁড়িয়ে রইল না। ধীরে ধীরে সবাই নিজ নিজ শ্রেণীকক্ষের দিকে চলে যেতে লাগলো। তিতলি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল বুকের ভিতরে কেউ যেন নিঃশব্দে একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সে তো নিজের দিকটায় বলার সুযোগই পেল না। অপমান, অভিমান আর কষ্ট মিলেমিশেই
তার চোখ দুটো ঝাপসে হয়ে এলো। অজান্তেই 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে নেমে পড়ল। তবুও সে একেবারের জন্য মুখ তুলে আহিয়ানের দিকে তাকালো না। মাথা নিচু করেই ধীর পায়ে শ্রেণীকক্ষের দিকে হাঁটতে শুরু করলো। তার চলে যাওয়া অভয়ের দিকে অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ান। চারপাশে কোলাহল ধীরে ধীরে মিলে গেলেও তার বুকের ভিতর অস্থিরতা মিলে গেল না। সে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে নিজেকে প্রশ্ন করল, আমি কি প্রয়োজনের চেয়ে বেশি কঠোর হয়ে গেলাম? চলবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।